ইফতার পার্টি থেকে কর্মসংস্থান বদলাচ্ছে সংখ্যালঘু মনস্তত্ত্ব। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। প্রতিবেদনের সারমর্ম হল, নিছক বিজেপি জুজু এবং প্রতীকী বা মিথ্যা তোষণের রাজনীতি দিয়ে যে আর বাংলার শিক্ষিত সংখ্যালঘু যুব সমাজকে বোকা বানানো যাবে না, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। উত্তরবঙ্গ সংবাদে লিখেছেন পল্লব বসু। আপনারাও জানেন যে ভারতের রাজনীতিতে একটা প্রবাদ খুব প্রচলিত, সেটা হচ্ছে ভয় হলো রাজনীতিকদের সবচেয়ে বড় মূলধন। আর বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে এই ভয়ের রাজনীতি গত কয়েক দশক ধরে অত্যন্ত সুচারুভাবে প্রয়োগ করা হয়েছে। কখনো বামফ্রন্ট, কখনো বা তৃণমূল কংগ্রেস শাসক দলের রং বদলালেও সংখ্যালঘু সমাজকে নিরন্তর একটা অদৃশ্য আতঙ্কের ঘেরাটোপে আটকে রাখা হয়েছিল। তাদের বোঝানো হয়েছিল, আমাদের ছাতাটা মাথার ওপর থেকে সরে গেলেই তোমাদের অস্তিত্ব বিপন্ন হবে। নিরন্তরভাবে এই ভয়টা দেখানো হয়েছিল সংখ্যালঘু সমাজকে। কিন্তু 2026-এর রাজনৈতিক ডামাডোল এবং সমাজ মাধ্যমের ব্যাপক বিস্তারের যুগে দাঁড়িয়ে বাংলার সংখ্যালঘু সমাজ আজ এক ঐতিহাসিক পালাবদলের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। তারা আজ রাজনৈতিক নেতাদের ছুঁড়ে দেওয়া এই ভয়ের ন্যারেটিভ সরাসরি প্রত্যাখ্যান করছেন। দীর্ঘকাল ধরে বাংলার মুসলিম সমাজকে একটা অখণ্ড ভোট ব্যাংক হিসেবে দেখার প্রবণতা ছিল রাজনৈতিক দলগুলোর, যেন এই বিশাল সম্প্রদায়ের সবার চাহিদা, সকলের চাহিদা, অভাব বা অভিযোগ একটাই, আলাদা করে কিছু হতে পারে না। রাজনীতিকরা মনে করতেন ভোটের আগে কয়েকটা ইফতার পার্টিতে যোগ দিলে, মাথায় ফেজ টুপি পড়লে বা দু একটা উর্দু শায়েরি আওড়ালেই সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করা যায়। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজের নতুন প্রজন্মের দাবিগুলো একেবারেই অন্যরকম। হাতে স্মার্টফোন থাকা উচ্চশিক্ষিত একজন সংখ্যালঘু তরুণের আকাঙ্ক্ষা আর হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের আর 5 জন সাধারণ তরুণের মতোই সেই আকাঙ্ক্ষা। সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণও জানতে চাইছেন, তার এলাকায় ভালো স্কুল বা হাসপাতাল নেই কেন? কেন তাকে পেটের দায়ে মুর্শিদাবাদ বা মালদা বা উত্তর দিনাজপুর ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে? কেন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে কোনো শিল্প গড়ে উঠল না কেন? এই প্রশ্নগুলোই বাংলার রাজনীতির পুরনো সমীকরণকে ভেতর থেকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। সাচার কমিটির রিপোর্ট বহু বছর আগেই দেখিয়েছিল যে আর্থসামাজিক সূচকে বাংলার মুসলিমদের অবস্থা দলিতদের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত খারাপ। এত বছর পরেও সেই কাঠামোগত বঞ্চনার খুব একটা পরিবর্তন হয়নি। ইমাম ভাতা বা মুয়াজ্জেন ভাতার মতো প্রতীকী অনুদান দিয়ে সমাজের গুটি কয়েক ধর্মীয় নেতার মন হয়তো জয় করা গিয়েছে, কিন্তু বৃহত্তর সমাজের অর্থনৈতিক অন্ধকার তাতে মোটেও ঘোচেনি। আজকের তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে, মুসলিম তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে, সংখ্যালঘু তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে যে এই ধরনের ক্ষয়রাতির রাজনীতি আসলে তাদের সামাজিক মূল স্রোত থেকে আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাদের গায়ে চিরস্থায়ীভাবে তোষণপ্রাপ্ত বা প্রিভিলেজড তকমা সেঁটে দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে তাদের পকেটে কোনো চাকরি নেই আর হাতে কোনো পুঁজিও নেই। সবচেয়ে বড় বদলটা এসেছে সম্প্রদায়ের ভেতরের নিজস্ব রাজনীতিতে। এতদিন মনে করা হতো সংখ্যালঘু সমাজে কোনো নিজস্ব রাজনৈতিক কণ্ঠস্বর নেই, তাই তারা বাধ্য হয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর লেজুড় বৃত্তি করবে। কিন্তু এখন সেই ধারণা ভাঙছে। সংখ্যালঘুদের মধ্যেও শ্রেণী বিভাগ, অর্থনৈতিক বৈষম্য এবং বঞ্চনার আলাদা আলাদা স্তর রয়েছে। তাদের নিজেদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল এবং দুর্নীতির মতো অত্যন্ত লোকাল বা স্থানীয় ইস্যুগুলো নিয়ে তারা এখন সরব হচ্ছেন। তারা চাইছেন এমন এক রাজনৈতিক প্ল্যাটফর্ম
যা তাদের শুধু ভোট দেওয়ার মেশিন হিসাবে ব্যবহার করবে না, বরং তাদের আর্থসামাজিক অংশীদারিত্ব নিশ্চিত করবে। এই কারণেই যখন মূলধারার কোনো দলে তাদের ত্রাতা বা রক্ষাকর্তা হিসেবে প্রজেক্ট করে, তখন নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের তীব্র বিরক্তি তৈরি হয়। তারা এই দেশের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক, সংবিধান তাদের রক্ষা করবে, দেশের আইন তাদের অধিকার সুনিশ্চিত করবে। কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের দাক্ষিণ্যে তাদের বেঁচে থাকতে হবে কেন? কেন বেঁচে থাকতে হবে কোনো রাজনৈতিক দলের দাক্ষিণ্যে? এই আত্মসম্মানবোধের জাগরণই আজকের সংখ্যালঘু রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। নেতারা যখন তাদের রাজনৈতিক ফায়দার জন্য সংখ্যালঘুদের আক্রমণাত্মক বা বিপজ্জনক হিসেবে তুলে ধরে সংখ্যাগুরু সম্প্রদায়কে ভয় দেখাতে চান, তখন আসলে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই সংখ্যালঘু সাধারণ মানুষগুলোরই। এই ধরনের মেরুকরণের ফলে সমাজে তাদের প্রতি এক অযৌক্তিক অবিশ্বাস এবং ঘৃণার বাতাবরণ তৈরি হয়। অথচ মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর বা মালদার কোনো প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মুসলিম কৃষকের সঙ্গে রাজনীতির এই বিষাক্ত মেরুকরণের কোনো সম্পর্কই তো নেই। তিনি কেবল তার ফসলের সঠিক দাম চান, সন্তানের জন্য একটা ভালো স্কুল চান, এছাড়া তো অন্য কিছু নয়। বাংলার রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে রাজনৈতিক দল ভাবছে কেবল ভয় দেখিয়ে বা আবেগে সুরসুরি দিয়ে অনন্তকাল এই ভোট ব্যাংকে নিজেদের পকেটে পুরে রাখা যাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে। সংখ্যালঘু সমাজ আজ ভোট ব্যাংক থেকে উত্তীর্ণ হয়ে প্রকৃত নাগরিক হয়ে ওঠার লড়াই লড়ছে। তারা আর কারো দাবার বোড়ে হতে রাজি নন। ফলে আগামী দিনের বাংলায় সেই দলই কিন্তু প্রাসঙ্গিক থাকবে যারা সংখ্যালঘুদের ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে আর্থসামাজিক উন্নয়নের সঠিক দিশা দেখাতে পারবে। আগামী দিনের বাংলায় সেই দলই কিন্তু প্রাসঙ্গিক থাকবে, এটা মনে রাখতে হবে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন, এই ধরনের বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।